এখানে যারা রাজত্ব করতেন তারা নরবলি দিতেন। সেই নরবলির প্রমাণ এখানে এখনও পর্যন্ত রয়েছে। তখন এই রাজশাহী অঞ্চল ছিল দেওরাজ দের শাসনাধীনে। দেওরাজরা এখানে নরবলি দিত। এখানে পরপর পদ্মা নদীর অনেক চর আছে এবং সেই চরেও নাকি জনবসতি আছে। একদম পদ্মা পার করে ওপার হলো মুর্শিদাবাদ। বাংলাদেশে এটাই ছিল আমার প্রথম রাত্রি যাপন। দুর্দান্ত এক রাজকীয় আপ্যায়নের সাথে সুন্দর ব্যবস্থাপনায় একটা রাত্রি আনোয়ার সাহেবের পরিবারের সঙ্গে কি করে কেটে গেল বুঝতেই পারলাম না। ভোর 5টা বাজতেই আনোয়ার সাহেব দরজায় খটখট করে জানান দিলেন সময় হয়ে গেছে, এবার আমাদের বেরোতে হবে। গত রাতের পরিকল্পনা মতো আমাদের যেতে হবে রাজশাহী। তাই সকাল সকাল পৌঁছে গেলাম রহনপুর স্টেশন। এই রহনপুর স্টেশনটি দেখতে ছোটখাটো হলেও এর গুরুত্ব কিন্তু অনেকখানি। বাংলাদেশের অন্যতম সীমান্তবর্তী রেলওয়ে স্টেশন হল এই রহনপুর। এটি রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলায় অবস্থিত। এই স্টেশনটি বর্তমানে বাংলাদেশ ভারত সীমান্তে অন্যতম রেলওয়ে ট্রানজিট পয়েন্ট হিসেবে কাজ করে। ভারতের মালদহ জেলার সিংগাবাদ রেলওয়ে স্টেশনের সাথে এই স্টেশনটি যুক্ত। 1978 সালের 15ই আগস্ট একটি চুক্তির মাধ্যমে বাংলাদেশ থেকে নেপালে পণ্য পরিবহনের জন্য এই রেলপথটি ভারতে প্রবেশ করে। বাংলাদেশের রেলে চড়ব, লোকাল ট্রেনে চড়ার অভিজ্ঞতাটা সেটাও আজকে হবে। বেশ ভালো লাগছে। তবে ট্রেন দাঁড়িয়ে আছে স্টেশনে, প্রচুর ভিড়ও আছে। স্টেশনে ঢুকেই একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম। স্টেশনের টিকিট কাউন্টারটি বন্ধ। ওভারব্রিজ পেরিয়ে যখন পাশের প্ল্যাটফর্মে আমরা গেলাম, সেখানে দেখলাম একটি মানুষকে ঘিরে রয়েছেন অনেকজন। আরও এগিয়ে যেতেই লক্ষ্য করলাম তিনি টিকিট বিক্রি করছেন, রেলের টিকিট। বেশ দারুণ লাগলো ব্যাপারটা, অনেকটা যেন বাসের টিকিট কাটার মতো। টিকিট কেটে এগিয়ে গেলাম ট্রেনে চাপার জন্য। এই ট্রেনটি অনেকক্ষণ আগে থেকেই দাঁড়িয়ে থাকে এবং আগে এলে আগে সিট পাবে এই ভিত্তিতে অনেক ভোর থেকে ঘুম ঘুম চোখে ট্রেনে এসেই বসে থাকেন। কিছুক্ষণ পরেই ট্রেন ছেড়ে দিল। জানলার দিকে তাকিয়ে দেখতে লাগলাম বাইরের দৃশ্য। অনেকটা যেন এপার বাংলার মতোই, একটার পর একটা স্টেশন আসছে এবং চলেও যাচ্ছে। কিছুক্ষণ পর দেখলাম ট্রেনের মধ্যে চেকার এলেন। তারা ঠিক যেন বাসের কন্ট্রাক্টরদের মতোই টিকিট সকলের কাছ থেকে কাটতে শুরু করলেন। অবশেষে প্রায় 2.5 ঘন্টা ট্রেনে চেপে রহনপুর থেকে নাচোল, আমনুর, ললিতনগর, কাকনহাট পার করে আমাদের গন্তব্য স্টেশন রাজশাহী এসে পৌঁছালাম। রহনপুর থেকে রওনা দিয়ে আমরা রাজশাহীতে নামলাম এই মুহূর্তে। এখন উদ্দেশ্য দুটো জায়গা, এক হচ্ছে পুঠিয়া রাজবাড়ি এবং নাটোরের রানী ভবানীর যে রাজবাড়ি, সেখানে আমাদের যাওয়ার এখন পরিকল্পনা। এই হলো আমাদের ট্রেন, বাংলাদেশের ট্রেন। এতদিন ভিডিওতে আমিও দেখেছিলাম আমাদের এই সবুজ রঙের ট্রেন। তো সেই ট্রেনে চড়ার একটা অভিজ্ঞতা হলো, বেশ ভালো লাগলো। তবে খুব বেশি ভিড় হয় না। এর থেকে আমি হাওড়া শিয়ালদাতে যে ধরনের ভিড় কাটিয়ে আমরা যাতায়াত করি, আমরা অনেক সময় বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি যে বাংলাদেশের ট্রেনকে প্রচণ্ডভাবে ভিড় দেখানো হয়, সেরকম কিছু নয়। যথেষ্ট আরামদায়ক ট্রেন, অত্যন্ত ভালো, আমার ভীষণ ভালো লেগেছেন। এবং আনোয়ার সাহেব ট্রেনে জায়গা রাখার ব্যবস্থাও করে দিয়েছিলেন। তো বাংলাদেশের লোকাল ট্রেনে চড়ার অভিজ্ঞতাটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে। তো এই হলো সেই ট্রেন থেকে আমরা নেমে এবার এগিয়ে চলেছি। আপাতত রাজশাহী বাজারে কিছু টিফিনও করতে হবে, অনেক সকাল বেরিয়ে পড়েছি এখানে। রাজশাহী রেলওয়ে স্টেশনটি বাংলাদেশের 3য় বৃহত্তম নগরী রাজশাহীতে অবস্থিত একটি রেলওয়ে স্টেশন। রহনপুর সিংগাবাদ ট্রানজিট পয়েন্টে চলাচলরত সকল পণ্যবাহী ট্রেনসমূহ এই স্টেশনের উপর দিয়েই যাতায়াত করে। রাজশাহী স্টেশন থেকে বেরিয়ে সামনে একটি রিকশায় আমরা উঠে পড়লাম। উদ্দেশ্য কাছাকাছি একটি হোটেলে গিয়ে আপাতত সকালের জলখাবার খেয়ে নেওয়া। আমি আমাদের রাজশাহী করলাম। হ্যাঁ,
পুঠিয়া আমার ডিস্টার্ব আছে, ওখানে মডেল মসজিদ, শুধু আচ্ছা। মসজিদ না কমপ্লেক্স, আচ্ছা, ওখানে গেস্ট রুমও আছে। দেখা যাক। ট্রেনে চড়ার অভিজ্ঞতা হলো। আর বাংলাদেশের এই ছোট্ট ছোট্ট রিক্সা, এটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে দেখা যায় না। এই ধরনের খুব ছোট্ট ছোট্ট এবং ব্যাটারি চালিত এই ধরনের রিক্সা বেশ দেখতেও সুন্দর এবং খুব অল্প জায়গা নিয়ে চলে এই রিক্সাগুলো। বেশ সুন্দর, খোলামেলা, ভালো লাগছে ভীষণ। আর এই হচ্ছে রাজশাহীর রাস্তা, পিছনে দেখছেন, সামনেটা দেখায় আপনাদের। এতদিন মুর্শিদাবাদের থেকে আমরা দেখেছি যে ওপারে আমরা বলতাম রাজশাহী, আর সেই রাজশাহীতেই এখন ঘুরছি ওপারে মুর্শিদাবাদ। আর এই রাজশাহী শহর সত্যি বেশ সুন্দর, চারিদিকে সাজানো গোছানো শহর। স্টেশন থেকে 10 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম একটি হোটেলে। আপাতত এখানেই সকালের টিফিনটা আমরা সেরে নেব। এই হলো আজকের মেনু, ঘুগনি এবং সাদা রুটি। টিফিন করেই আবার একটি রিক্সা নিয়ে আমরা চলে গেলাম রাজশাহীর সাহেব বাজারে। আমরা এখন রাজশাহীর যে সাহেব বাজার, সেই সাহেব বাজারে আছি। আর এই জায়গাটা বেশ জনবহুল এবং এখানকার রাস্তাঘাটও খুব চওড়া চওড়া। সামনে রয়েছে সাহেব বাজার, আমার ঠিক পিছনে আপনারা দেখতে পাচ্ছেন সাহেব বাজার বড় মসজিদ, একটি বিরাট মসজিদ। সাহেব বাজার থেকে একটি রিক্সা নিয়ে আমরা রওনা দিলাম হযরত শাহ মখদুম রূপসের মাজার দেখতে। আসুন বন্ধুরা, চলার পথে এই রাজশাহী সম্পর্কে দু চার কথা বলা যাক। বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলের একটি জেলা রাজশাহী। পদ্মা নদীর উত্তর দিকে অবস্থিত। সড়ক, নদীপথ ও রেলপথের মাধ্যমে দেশের বিভিন্ন জেলার সাথে যুক্ত ভারত বাংলাদেশ সীমান্তের এই গুরুত্বপূর্ণ জেলাটির আয়তন ৯,৪৫৬ বর্গ কিলোমিটার। নওগাঁ, নাটোর, নবাবগঞ্জ নিয়ে বর্তমান বৃহত্তর রাজশাহী জেলা। একাধিকবার এই জেলার আয়তনে পরিবর্তন ঘটেছে। সর্বশেষ পরিবর্তন ঘটে ১৯৪৭ সালে এবং তারপর দেশভাগের সময় মালদা জেলার নবাবগঞ্জ, ভোলাহাট, নাচল, গোমস্তাপুর ও শিবগঞ্জ থানা যুক্ত হয় রাজশাহীর সাথে। ১৯৫৪ সালে মুর্শিদাবাদ জেলার ৩৬টি মৌজা রাজশাহীর সাথে যুক্ত হয় এবং রাজশাহী জেলার ২২টি মৌজা যুক্ত হয় মুর্শিদাবাদের সাথে। একসময় রাজশাহীর বিস্তৃত অঞ্চল জুড়ে ছিল হিন্দু জমিদারদের আধিপত্য। জেলার সার্বিক উন্নয়নে তাদের ভূমিকাও ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। অনেক রাজা জমিদার বাস করেছেন এই রাজশাহীতে। আমরা এক এক করে চেষ্টা করব সেই সমস্ত রাজবাড়ি, জমিদার বাড়িগুলি ঘুরে দেখার। বাংলাদেশের অন্য যে কোনো জেলার ইতিহাসের চেয়ে রাজশাহীর ইতিহাস একটু বেশি আকর্ষণীয়। সেই মহাকালগড় রাজ্য, দেওরাজের শাসন শোষণ, কালো জাদুর চর্চা, নরবলি, এক কথায় একটা জনপদ নির্যাতন ও শোষণের চরম পর্যায়ে চলে যাওয়া বলতে যা বোঝায় তার সবটুকুই ছিল সেই সময়ের রাজশাহীতে। অবশেষে আমরা পৌঁছে গেলাম শাহ মখদুম রূপসের মাজারের কাছে। কিন্তু গিয়ে দেখি চারিদিকে শুধু ভগ্নাবশেষ। নতুন করে একটি গেট নির্মাণ হচ্ছে। আনোয়ার সাহেব জানালেন পুরনো স্থাপত্য সব কিছু সরিয়ে ফেলে নতুনভাবে তৈরি করা হচ্ছে এই স্থানটিকে। আমরা এখন উপস্থিত হয়েছি রাজশাহীর দরগাপাড়াতে। আর এই যে স্থানটি আপনারা দেখছেন, এই স্থানই কিন্তু যার আমরা মাজার বা কবর আমরা যেখানে আমরা দেখছি, এখানটা পুরোটা এখন নতুন কনস্ট্রাকশন হচ্ছে। এই জায়গাটা বিশাল, হয়তো পরবর্তীকালে সুন্দরভাবে তৈরি হবে। কিন্তু এখানকার সাথে জুড়ে রয়েছে এক দারুণ রোমাঞ্চকর ইতিহাস, কষ্টকর এক ইতিহাস, দুঃখজনক ইতিহাস। কারণ এখানে যারা রাজত্ব করতেন তারা নরবলি দিতেন। সেই নরবলির প্রমাণ এখানে এখনও পর্যন্ত রয়েছে। কিভাবে তার পরবর্তীতে কিভাবে তারা এখানে ইসলাম শাসন কায়েম হলো বা কার মাধ্যমে হলো, আমরা এবার শুনে নেব আমাদের আনোয়ার সাহেবের কাছ থেকে। পাথরের যুগ কাস্ট ও নালাযুক্ত রক্তপাত। হযরত শাহ মখদুম রূপস রহমতুল্লাহ আলাই সহ তার সঙ্গী সাথীরা রাজশাহী অঞ্চলে ত্রয়োদশ শতাব্দীতে যখন ইসলাম প্রচারের জন্য আসেন, তখন তিনি রাজশাহী অঞ্চলে আসেন। তার সঙ্গী সাথীরা যায় গোদাগাড়ি অঞ্চলে, ঝুনঝুনি শাহ সহ আরও অনেকেই। তিনি এই রাজশাহী অঞ্চলে যখন আসেন, তখন এই রাজশাহী অঞ্চল ছিল দেওরাজদের শাসনাধীনে। দেওরাজরা এখানে
তাদের শাসনতান্ত্রিক পন্থায় তাদের নরবলি দিত। নরবলির যে জুব কাস্ট এবং নালাযুক্ত রক্ত পাত্র, এখানে একটি অখণ্ড পাথর খণ্ডে আছে, যেগুলো আমরা দেখতে পাচ্ছি। নরবলি দেওয়ার পর কর্তৃত মস্তক ওখানে পড়ে যেত এবং কর্তৃত মাথার রক্তগুলো বেয়ে ওই দিক দিয়ে চলে যেত এবং এগুলো পরবর্তীতে ইসলাম আগমনের পরে এগুলো বন্ধ হয়ে যায় এবং শাহ মখদুম রূপস রহমতুল্লাহ আলাই এই অত্রাঞ্চলে ইসলাম প্রচার করে এগুলো বন্ধ করে দেন। এগুলো আমরা এখন দেখতে পাচ্ছি এবং হ্যাঁ, অখণ্ড একটি পাথরে এবং তার খড়মও সংরক্ষিত আছে এবং অন্যত্র আপাতত সরিয়ে রাখা হয়েছে। এই খড়মগুলো যুদ্ধের সময় তিনি নিক্ষেপ করেছিলেন এবং দেওরাজের সৈন্যরা সেগুলো থেকে আক্রান্ত হয়েছিল, এরকমও কথিত আছে। এবং তার যে গোসলের যে পাটাতন কাঠের, সেটিও আছে, তবে এগুলো স্থানান্তরিত করে সংরক্ষণ করা হচ্ছে। পুনরায় যখন এগুলো রিকনস্ট্রাকশন হয়ে নতুন ভবন স্থানান্তরিত হবে, তখন আমরা এগুলো পুনরায় দেখতে পারবো। আপাতত দেখাতে না পারার জন্য দুঃখটা থেকে গেল। পরবর্তীতে অন্য ব্লগে হয়তো আমরা দেখাতে সক্ষম হব ইনশাআল্লাহ। হযরত শাহ মখদুম রূপসের মাজার দেখে আমরা সোজা রওনা দিলাম একদম পদ্মা নদীর পাড়ে। পদ্মার ওপারেই হচ্ছে মুর্শিদাবাদ, তাই না? তবে চর পড়ে শেষ হয়ে যায়। হ্যাঁ, এগুলো থেকে যখন ওই যে বন্যা হয় এ পর্যন্ত পদ্মা এত দূর জল চলে আসে পুরোটা, চোখ যায়, তখন ওই পারে কিন্তু চর থেকে তখন সমুদ্রের মতো হয়ে যায়। সমুদ্রের মতো। আমরা ডান দিকে রয়েছে পদ্মা নদী, আর পদ্মার ওপারেই মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের ওপার থেকে যখন দেখতাম এপারে রাজশাহী, তখন আজকে একটা অন্যরকম অনুভূতি। এদিকে রাজশাহী, ওপারে রয়েছে মুর্শিদাবাদ। পদ্মা বহুদূর যে তারপরে আবার গ্রাম আছে, চরে অনেকগুলো গ্রাম হয়ে গেছে, তারপরে আবার পদ্মা আবার দিকে গ্রাম হয়ে গেছে, মাঝে মাঝে অনেকগুলো চর আছে, চর হয়ে গেছে যে গঙ্গা ব্যারেজের কারণে। আচ্ছা, পদ্মা নদীর নৌকো করে বিভিন্ন চর পেরিয়ে মাল পরিবহন করছেন এখানকার যারা বাসিন্দা, তারা আপনারা দেখছেন সেটা। প্রচুর চর পড়ে গেছে এবং কচুরিপানা পড়ে গেছে। দূরে দেখা যাচ্ছে পদ্মা। বর্ষার সময় পুরোটাই এ মাথা থেকে ও মাথা জল হয়ে যায়, তখন সমুদ্রের আকার ধারণ করে। পদ্মা নদীর জলের কিছুটা অংশ এখানে রয়েছে, আবার দূরে রয়েছে, আপনারা দেখছেন নৌকো করে কিছুটা পারাপার করছে। তারপর আবার পদ্মা নদী এবং পদ্মা নদীর মূল স্রোতধারা সেটা বয়ে চলেছে। তারপর আবার চর, বেশ কিছুটা চর, আবার তারপর নদীর স্রোত বইছে। এইভাবে অনেকটা দূর যাওয়ার পর ওপারে হলো আমাদের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ। তো ভীষণ একটা দারুণ অনুভূতি। একদিন মুর্শিদাবাদ থেকে এদিকে তাকিয়ে দেখতাম, শুনতাম এপারে রাজশাহী আছে, এই রাজশাহীতেই দাঁড়িয়ে দেখছি ঠিক না, অনুভব করছি ওপারের মুর্শিদাবাদকে। আর এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে এখানে এটা একটা বেড়ানোর জায়গা এবং এখানকার যারা মানুষ, তারা কিছুটা আনন্দ ভ্রমণের জন্য বলতে পারেন এখানে আসেন এবং সেই রকম বিভিন্ন ধরনের ফাস্টফুডের দোকান, খাওয়া দাওয়ার ব্যবস্থা, প্রচুর গাছগাছালি এখানে রয়েছে। একটা শান্ত, একটা সুন্দর, একটা শীতল পরিবেশ এখানে বিরাজ করছে। আমার মানে অত্যন্ত ভালো লেগেছে এই জায়গাটি। শুধুমাত্র বড়দের না, বাচ্চাদের বা শিশুদের জন্য সুন্দর এখানে পদ্মার পাড়ে রয়েছে পদ্মা গার্ডেন। ছোটদের খেলা, তাদের এন্টারটেনমেন্টের জন্য খুব সুন্দর ব্যবস্থাপনা। আমি প্রথম থেকেই বলছি যে রাজশাহী এসে সত্যি মনটা মুগ্ধ হয়ে গেছে। এখানকার সাজানো গোছানো রাস্তাঘাট, পরিষ্কার পরিচ্ছন্নতা ভীষণভাবে মেনটেন হয় এই রাজশাহী এলাকায়। যাই হোক বন্ধুরা, ফিরে চললাম পদ্মার পাড় থেকে। এখনও অনেক পথ চলা বাকি, এক এক করে সব দেখাবো আপনাদের। পাশে থাকুন, সাথে থাকুন, সবাই ভালো থাকুন। আপাতত শেষ করছি, দেখা হবে পরবর্তী পর্বে।